এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আমার বয়স যখন 4 বছর, তখন 26 বছরের এক সুদর্শন লোকের সাথে আমার বিয়ে হয়। অথচ আমি আজও জানি না সে কে, কি তার পরিচয়, কিংবা সে দেখতেই বা কেমন। ঋতিকার এহেন কথা শুনে তার পাশে বসে থাকা মেয়েটি বিস্ময়ের চাহনিতে তার দিকে তাকায়। দুজনের পরিচয়টা খুব বেশিক্ষণই নয়। তারা এক বড় কর্পোরেট অফিসে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছে। শিক্ষাগত যোগ্যতায় ঋতিকা তার পাশে বসে থাকা মেয়েটির চেয়ে বেজায় ছোট। সবেমাত্র এইচএসসি পাশ করে ভার্সিটিতে উঠেছে সে। আর তার পাশে বসে গল্প আলাপ শোনা মেয়েটার গ্র্যাজুয়েশন কমপ্লিট। ইন্টারভিউয়ের জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে হচ্ছিল বিধায় দুজনে টুকটাক পরিচিত হতে শুরু করে। এরপর ধীরে ধীরে ক্রমশই তাদের গল্প আলাপ দীর্ঘ হতে শুরু করে। তৃতিকার পাশে বসে থাকা মেয়েটার নাম সিমরান, আর তৃতিকার পুরো নাম তৃতিকা তালুকদার। বয়সে আর সবার চেয়ে ছোট হলেও তার কাঁধে দায়িত্বের ভারটা অনেক বেশি। তাই তো এই অল্প বয়সে একটা ভালো চাকরির খুঁজে মস্ত বড় এই ঢাকা শহরে একা একাই ছোটাছুটি করে বেড়াচ্ছে। মেয়েটা দেখতে ভারী ফর্সা, গুলগাল মিষ্টি চেহারা, কোমর পর্যন্ত লম্বা সিল্কি চুল, তবে কিছুটা এলোমেলো। অতিরিক্ত মোটা কিংবা চিকন নয়, শারীরিক গঠনে একদম আদর্শ। তবু মনে হবে বহুদিন ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া না করায় ও অযত্নে অবহেলায় তার অবস্থা খুবই করুণ। কৃতিকার পরনে সাধারণ একটা সাদা রঙা কুর্তি, সাধারণ হলেও বেশ পরিপাটি। কাঁধের একপাশে সাদা ওড়নাটা ঝুলিয়ে দিয়েছে, তবে এসবের মাঝেও তার চোখে মুখে অদ্ভুত এক চিন্তার ছাপ বিদ্যমান। দেখতেও অনেক বেশি ক্লান্ত ও হতাশায় নিমজ্জিত লাগছে। এছাড়া আশেপাশের সকল লোকজনও যেন তার থেকে অনেকটা ভিন্ন। সকলের গায়ে নানান সব নামি দামি পোশাক, কত স্টাইলিশ ভঙ্গিতে চলাফেরা, অথচ সে কত সাধারণ। না চাইতেও এক তীব্র হতাশা ও বিব্রত বোধ কাজ করছে নিজের মাঝে। তবে সিমরান মেয়েটা খানিকটা ভিন্ন লেগেছে তার কাছে। আর সবার মতো মডার্ন স্টাইলিশ হলেও হুট করেই তার সাথে গল্প জুড়ে দেওয়ার ব্যাপারটা তার বেশ ভালো লেগেছে। আর এভাবেই একটা পর্যায়ে গিয়ে তৃতিকা তার নিজের সম্পর্কে নানান গল্প আলাপ করতে শুরু করে। সিমরান তৃতিকার দিকে চেয়ে অবাক সুরে বলে ওঠে, সিরিয়াসলি, তুমি কি আমার সাথে মজা করছো? তৃতিকা কিঞ্চিত মৃদু হেসে ফেলে, আলতোভাবে মাথা নাড়িয়ে বলে, না, আমি মজা করছি না। ছোটবেলা থেকেই এমনটা শুনে আসছি। কে বলেছে এসব তোমায়? তোমার বাবা মা? আমার বাবা মা বেঁচে নেই। আমার সবেমাত্র বোঝ হতে শুরু করেছে। ওই সময় তখন এক ভয়ঙ্কর মহামারী রোগ গ্রামে ছড়িয়ে পড়েছে। ও হ্যাঁ, বলে রাখা ভালো, আমি কিন্তু গ্রামের মেয়ে। গ্রামে আমার জন্ম, ওখানেই আমার বেড়ে ওঠা। তো ওই সময় আমাদের গ্রাম জুড়ে প্রায় নানান রোগ ব্যাধি দিয়েছে থাকতো। গ্রামের বেশিরভাগ মানুষের জ্ঞান স্বল্পতা ও ঠিকঠাক স্বাস্থ্যবিধি মেনে চলত না বিধায় এই সমস্যা সময়ের সাথে সাথে অত্যাধিক পরিমাণে বেড়ে যায়। তবে ওই সময় হঠাৎ দেশে বিদেশে কিছু স্বাস্থ্যসেবা কর্মী আমাদের গ্রামে আসে। শুনেছি তাদের সাথে নাকি আরও কিছু ব্যবসায়িক লোকও আসে। তার মাঝে একজন ছিল আমার সেই স্বামী। তৃতিকা এইটুকু বলতেই থেমে যায়, আকস্মিক বিস্তৃত মুচকি হেসে ফেলে। ওর হাসিটা সিমরানের কাছেই বোধগম্য। তবে তৃতিকাকে নিয়ে আগ্রহটাও বেশ জোরালো। সে একটুও সময় নষ্ট না করে বলে ওঠে, তারপর তারপর কি হয়েছিল? ওই মহামারীতে গ্রামের অনেক লোক মারা যায়। আমার বাবা মাও অল্প বয়সেই দুনিয়া ছেড়ে চলে যায়। আমার পরিবার বলতে শুধু আমার বাবা মাই ছিল। এমনিতে গ্রামের আরও নিজের কিংবা দূর সম্পর্কের আত্মস্বজন রয়েছে, চাচা মামা, মোটামুটি অনেকেই আছেন। এছাড়া আমার তালুকদার বংশ গ্রামের মধ্যে যথেষ্ট উচ্চ মর্যাদা সম্পন্ন ছিল। কিন্তু ওই যে স্বল্প জ্ঞান, মহামারীতে মোটামুটি আর সবার মতোই আমাদেরও সব কিছু শেষ হয়ে যায়। দেশি বিদেশি স্বাস্থ্যসেবা দলগুলো গ্রামের উন্নয়নের পাশাপাশি নিজেদের মতো অনেক কিছুই আত্মসাৎ করে নিয়ে যায়। হে বোকাশোকা গ্রামবাসীর কাছ থেকে তো মূল ঘটনায় আসি। ওই যে কয়েকজন ব্যবসায়িক লোক এসেছিল না, তাদের মাঝে যার সাথে আমার বিয়ে হয় আর কি, সে নাকি অত্যন্ত ভালো মানুষ ছিল সবার মাঝে। আর সকল ব্যবসায়ীর চেয়ে বয়সেও খানিক ছোট ছিল। দেখতে নাকি একদম বিদেশি রাজপুত্রের মতো। অবশ্য হবেই না কেন, শুনেছি সে নাকি বিলেত, লন্ডন থেকেই দেশে এসেছিল।
এমনিতে বাংলাদেশি, কিন্তু হয়তো তার বাবা মায়ের মাঝে একজন ব্রিটিশ ও একজন বাঙালি ছিল। তো সব মিলিয়ে অল্প কয়েকদিনের মাঝে লোকটি গ্রামের সবার কাছে বেশ প্রিয় পাত্র হয়ে ওঠে। আর তার থাকার ব্যবস্থা করা হয় আমাদের তালুকদার বাড়িতে। বেশ ভালোই কদর ছিল বিধায় বাহিরের অনেক মেহমানদেরকেই আমাদের বাড়িতে আশ্রয় দেওয়া হতো। আর ওই সময় আমার তালুকদার বাড়িতে দাদা, বাবা, চাচারা মিলে মোটামুটি সকলেই একসাথে থাকতো। এক কথায় একটা সাজানো গোছানো যৌথ পরিবার ছিলাম। কিন্তু মহামারীতে সর্বপ্রথম যখন তালুকদার বাড়ি হতে আমার দাদাভাই অসুস্থ হলো, তখন থেকে যেন ধ্বংসের সূচনা হয়। দাদাভাইয়ের অবস্থা তখন বেজায় খারাপ। বাবা চাচারা মিলে দূর দূরান্তর হতে ছোটাছুটি করে নানান ডাক্তার ওষুধ এনেও কোনো আশানুরূপ ফল পাচ্ছে না। আর এর মাঝে দাদাভাই এক অদ্ভুত জেদ ধরে বসে। নাতি নাতনিদের মাঝে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয়। ওদিকে সে লোকটিও অল্প দিনের মাঝেই তার অত্যাধিক পছন্দের পাত্র হয়ে যায়। তারপর আর কি, জীবনের শেষ পর্বে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে দাদা ভাই তার শেষ আবদার হিসেবে আমার আর সেই লোকটার বিয়ে দিতে চাই। ভাবা যায়, একটা 4 বছরের অবুঝ বাচ্চার সাথে 26 বছরের এক লোকের বিয়ে? ব্যাপারটা আমার কাছে হাস্যকর বটে। সিমরানের বিস্ময় যেন কাটছেই না। সে বিস্ময়ের সাথে আবারও বলতে লাগলো, তারপর তারপর সেই লোকের সাথে তোমার সত্যি সত্যিই বিয়ে হয়ে গেল? হুম। লোকটি শিক্ষিত ছিল। তার কাছে দাদা ভাইয়ের ইচ্ছেটা অদ্ভুত ঠেকলেও বিয়েটা হয়তো তার কাছে সম্পূর্ণ অর্থহীন ছিল। অবশ্য হওয়ারই কথা। এমন আজব বিষয়টা কি তার মতো বিদেশি শিক্ষিত লোক মালুমে নেবে? কিন্তু গ্রামবাসী কিংবা আমার পরিবার তো আর তার মতো চিন্তাধারার ছিল না। সে দাদা ভাইয়ের কথা মতো ওই রাতেই আমাকে বিয়ে করে। দাদা ভাইয়ের জীবন তখন বাঁচা মরার মাঝপথে। চাচিদের কাছে গল্প শুনেছি আমাকে নাকি গভীর রাতে ঘুম থেকে তুলে বিয়ে দেওয়া হয়। কাঁচা ঘুমের জন্য আমি নাকি শিখি কান্না। তবু ওই মাঝরাতে কাজে ডেকে আমাদের বিয়ে সম্পন্ন হয়। অথচ আমি জানলামও না, বুঝলামও না আমার জীবনের সাথে কি হয়ে গেল। আর ওই রাতেই ভোর হবার আগেই দাদা ভাই সবাইকে ছেড়ে দুনিয়া থেকে চলে যায়। এরপর একে একে অল্প কদিনের মাঝে আমার বাবা মাও। স্মৃতিকা নিজের কথা অসমাপ্ত রেখে দীর্ঘশ্বাস ফেলে। ওদিকে সিমরানও খানিকটা ভারী শ্বাস ফেলে বলে, তারপর কি হয়েছিল? সেই লোকের সাথে তো তোমার সত্যি সত্যি বিয়ে হয়েছিল, তবে তোমার কি তার কথা একটুও মনে পড়ে না? কিভাবে মনে থাকবে? সে তো আর থাকেনি, মানে? চলে গিয়েছে। বিয়ে মানে শুধু দুটো ব্যক্তির মাঝে বন্ধন নয়। এখানে নানান নিয়ম কানুন থাকে, দায়িত্ব পালন করতে হয়, একে অপরের দায়িত্ব নিতে হয়। অথচ আমার তখন ওসবের বুঝ নেই। আর তার কাছে সবই ছিল হয়তো ফেলনা। বিয়ের অল্প কিছুদিনের মাঝেই যখন বাবা মা মারা গেল, তার কদিন বাদেই নাকি হুট করে তিনি গায়েব হয়ে যায়। তোমার কথা ঠিক বুঝলাম না। গায়েব হয়ে যায় মানে? স্মৃতিকার সব কথা শুনে সিমরানের যেন বিস্ময় কাটছে না। সে অবাক স্বরে আওড়ায়, সিরিয়াসলি? আমার তো এসব বিশ্বাসই হচ্ছে না। কিভাবে কি? স্মৃতিকা আবারও কিঞ্চিত মুচকি হাসে। চারপাশে একবার নজর বুলিয়ে নেয়। এখনো আরো অনেক লোকজনের ইন্টারভিউ দেওয়া বাকি। মোটামুটি সকলেই অপেক্ষা করে করে এখন অনেকটাই ক্লান্ত। এর মাঝে সিমরান আবারও স্মৃতিকার উদ্দেশ্যে বলে, আচ্ছা, তোমার সেই হাজবেন্ড, আই মিন, ওনার নাম কি? জানি না। সিরিয়াসলি নামও জানো না? এটা কোনো কথা? স্মৃতিকা মুচকি হেসে বলতে লাগে, তার নাম শুধু জানতো আমার দাদা ভাই। দাদা ভাই তাকে তালুকদার বাড়িতে মেহমান হিসেবে এনেছিল। কিন্তু দাদা ভাই সহ গ্রামের সবাই তাকে এক নামে ডাকতো বাবু সাহেব। উনি খুব অল্প সময়ের জন্য গ্রামে ছিলেন। আর এই অল্প সময়ে কেউই সেভাবে তার সম্পর্কে জেনে উঠতে পারেনি। অবশ্য সেই সময় গ্রামের দুর্দশায় কারই বা এত তদারকি করার অবস্থা আছে? তাই সবাই তাকে ভালোবেসে শুরু থেকেই বাবু সাহেব বলে ডাকতো। এমনিতেও বিদেশি লোক ছিল, তাই হয়তো। সিমরান খানিকটা ভাবুক স্বরে বলে, হুম, ব্যাপারটা ভালোই কমপ্লিকেটেড। আচ্ছা, যদি আবার কখনো তার সন্ধান পাও, তবে কি তুমি তখনও নিজের তার স্ত্রী হিসেবে পরিচয় দেবে? তোমার আর তার বয়সের গ্যাপটা তো যথেষ্ট। সিমরানের কথা শুনে স্মৃতিকা দাঁত খুলে হেসে ফেলল। তবে সে হাসিতে আওয়াজ হলো না। কিন্তু আকস্মিক দৃশ্যমান হলো বাম পাশ বরাবর চকচকে গ্যাজ দাঁত, যা ঠিকই সিমরানের নজরে ধরা দেয়। মেয়েটিকে সব মিলিয়ে তার কাছে যথেষ্ট সুন্দরী মনে হয়েছে। যথেষ্ট বললে হয়তো ভুল হবে।
অসম্ভব সুন্দরী সে। তার আমার বয়সের গ্যাপ কম করে হলেও 22 বছর। ভাবতে পারছেন? এতদিনে নিশ্চিত সে 41 বছরে চুল পাকা কাকু মামুদের মতো হয়ে গিয়েছে। ধৃতিকার আকস্মাৎ হাসিতে সিমরান ভরকে যায়। পরক্ষণে সেও হেসে ফেলে বলে, আহারে, এইটা যেমন কথা, শুরুতেই না বললে। অনেক সুদর্শন ছিল সে, একদম বিদেশি রাজপুত্রদের মতো। তবে শোনো মেয়ে, তোমার জামাই যদি সত্যি লন্ডন নিবাসী হয়ে থাকে, তবে এত চিন্তা করো না। ও দেশের মানুষ এদেশের মতো। ও নিশ্চিত এ 40-45 বয়সের চুল পাকা চাচা মামা তো বুড়ো হয় না। 60 বছর বয়সেও তাদের ফিটেস্ট বডি দেখার মতো কারাক। কচি কচি মেয়েরাও তো হুমড়ি খেয়ে পড়ে, সেখানে তোমার তো কেবল 40। সুগার ড্যাডি। এই বলতে না বলতে ধৃতিকা আবারও শব্দহীনভাবে গা দুলিয়ে হেসে উঠল। সিমরান তার হাসিতে কিছুটা ভরকে গেলেও পরবর্তীতে সে নিজেও না হেসে আর পারল না। তবে তাদের গল্প আড্ডা আর বেশিক্ষণ স্থায়ী হলো না। নিমেষেই ভেতর হতে নাম এলো সিমরানের ইন্টারভিউয়ের জন্য। সে শুরুতে কিছুটা নার্ভাস ফিল করলেও পরক্ষণে নিজেকে স্বাভাবিক করে ধৃতিকার কাছ থেকে কুশলাদি বিনিময়ের পর সে ইন্টারভিউ রুমের ভেতরে প্রবেশ করে। এদিকে এবার একা একা চুপচাপ বসে থাকে ধৃতিকা। প্রায় সিরিয়ালের শেষের দিকে তার অবস্থান। আশেপাশের লোকজনও কমে গিয়েছে। এতক্ষণ সিমরানের সাথে ভালোই ভালোই সময় কাটালেও এখন আর ভালো লাগছে না। চিন্তায় কেমন যেন সে অস্থির হয়ে উঠেছে। চারপাশে এত কম্পিটিশন, অথচ তার এই মুহূর্তে একটা চাকরি না হলেই নয়। এই মস্ত বড় ঢাকা শহরে একা একটা মেয়ে হয়ে একা থাকা, তাও এমন আর্থিক সংকট নিয়ে, কিভাবে সম্ভব? এইসব চিন্তার মাঝে সে যেন নিশ্চিত হয়েও বসেছে এই কোম্পানিতে তার চাকরি হবার কোনো সম্ভাবনা নেই। তাই আর এখানে অপেক্ষা করেও লাভ নেই। আজ সে আর ইন্টারভিউ দেবে না। এই ভেবে সে চলে যেতে নিলেও পরক্ষণে ভাবতে লাগলো এসব কীরকম পাগলামি করছে। সে তো কখনো এত সহজেই হাল ছেড়ে দেয় না। জব পেতেই হবে এমন তো কোনো কথা নেই। ইন্টারভিউটা দিলে অন্তত একটা ভালো অভিজ্ঞতা হবে। আর সবচেয়ে বড় কথা, ইন্টারভিউ না দিলেও শেষবারের মতো সিমরানের সাথে বিদায় তো নিতে হবে। এতক্ষণ একসাথে গল্প করার পর এখন যদি না জানিয়ে হুট করে চলে যায়, তবে ব্যাপারটা কেমন হয়? নিতান্তই বাজে। তৎক্ষণাৎ সে তার সিদ্ধান্ত বদলে চুপচাপ সেখানেই বসে থাকে। প্রায় খানিকটা সময় পর সিমরান বেরিয়ে আসে, চোখে মুখে হতাশার মৃদু ছাপ। তাকে দেখে যেন ধৃতিকার চোখ মুখ শুকিয়ে যায়। বুঝতে পারছে না কি করা উচিত। সিমরান ধৃতিকার কাছে এলে সে তাকে তৎক্ষণাৎ জিজ্ঞেস করে, এমন নার্ভাস কেন দেখাচ্ছে আপনাকে? সব ঠিক আছে? সিমরান কিছুটা মলিনভাবে মুচকি হেসে বলে, ইন্টারভিউ তো দিয়ে এলাম, বাট ড্যাম শিওর জবটা তো আমি পাবো না। কি বলছেন? এইভাবে তো শিওর হয়ে। আচ্ছা, আমার কথা বাদ দাও। সামনে তো তোমার ডাকবে, সাবধানে ইন্টারভিউ দেবে। মোটেও নার্ভাস হতে যেও না। চিন্তা নেই, আমি আর ইন্টারভিউ দিব না। ধৃতিকার কথা শুনে সিমরান বিস্ময়ের সাথে বলে ওঠে, কি? কিন্তু কেন? হঠাৎ আবার কি হলো তোমার? ধৃতিকা খানিকটা ঘাবড়ানো কণ্ঠস্বরে বলে, চাকরি যখন পাবো না তখন ইন্টারভিউ দিয়ে আর কি করার। এই দেখো, আমার কথা শুনে ঘাবড়িয়ে গিয়েছে। যা ভাবছিলাম তাই। না, এমনটা নয়, আমি আগেই চলে যেতাম, কিন্তু আপনার জন্যই অপেক্ষা করছিলাম। শেষ বেলায় বিদায় না নিয়েই চলে যাওয়া। কি বলছো এসব? উফ মেয়ে, পাগলামি করো না। সিমরানের কথা শেষ হতে না হতেই ভেতর হতে এবার ধৃতিকার নাম ধরে ডাক আসে। নিমেষে ধৃতিকা যেন আরও বেশি ঘাবড়ে যায়। বেশি দেরি করলেও সমস্যা। ইন্টারভিউ দিতে হলে এখনই ভিতরে যেতে হবে, নয়তো এখান থেকে এক্ষুনি পালাতে হবে। আশেপাশে লোকজন না হয় কি বলবে? আচ্ছা আপু, আমি নিচে যাচ্ছি, আপনার জন্য ওয়েট করব, পরে না হয়। এই বলে ধৃতিকা ছুটতে নিলে সিমরান প্রচণ্ড আশ্চর্য হয়ে তাকে খপ করে ধরে ফেলে। পরক্ষণে সিমরান কিছুটা আশ্বস্ত করতেই দ্রুত স্বরে ফিসফিসিয়ে বলতে লাগে, এই মেয়ে, এসব কি রকমের পাগলামি করছো? চারপাশের মানুষ তোমায় দেখছে। আচ্ছা শোনো, ঘাবড়ানোর কিছু নেই। চুপচাপ ভেতরে যাও। তাদেরকে তোমার সিভি দেখাবে আর একদম স্বাভাবিকভাবে তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখবে জবটা তোমারই হয়ে গিয়েছে। না আপু, সরি, প্লিজ তুমি আমায় জোর করো না। আরে আহারে, ভেতরে জানো এই কোম্পানির বস বসে আছে।
দেখতে কি হেব্বি সুন্দর, তোমার গল্পের ওই বিদেশি রাজপুত্রর মতো। যদিও শুনেছি তার বয়স একটু বেশি, কিন্তু দেখো তা বোঝার উপায় নেই। অন্তত তাকে দেখে হলেও একবার ইন্টারভিউ দিয়ে এসো মেয়ে। কি আজব! আমি তাকে দেখে কি করব? কি করবে? আ- এমন তো হতেই পারে উনি তোমার হারিয়ে যাওয়া বর। যাও গিয়ে দেখো চিনতে পারো কিনা। আবার তার রূপের ঝলকে পাগল হয়ে ইন্টারভিউ গোলমেল করে করো না। আমার মতো মনে হয় আমি সহ সব মেয়েই ইন্টারভিউ বাজে হয়েছে এ কারণেই। হা হা। এহেন পরিস্থিতিতে সিমরানের এমন হাস্যরসিকতা একদমই অপ্রাসঙ্গিক। কৃতিকা কি বলবে নিজেও বুঝতে পারল না। শেষমেশ একটা হতাশা নিয়েই এগিয়ে গেল ইন্টারভিউ রুমের দিকে। আসসালামু আলাইকুম। ভেতরের প্রবেশ মাত্রই কৃতিকা নরম স্বরে সালাম দেয়। বিশাল বড় কাজ ঘেরা এক রুমে তিনজন প্রফেশনাল স্টাইলের বেশভূষায় সজ্জিত ব্যক্তি রয়েছেন। একজন বাংলাদেশি হালকা চুল পাকা মধ্যবয়সী লোক, অন্যজন যথেষ্ট ইয়াং, তবে ঠিক মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা লোকটিকে কৃতিকা ঠিকমতো আন্দাজ করতে পারল না। পায়ের উপর পা তুলে চুপচাপ বসে রয়েছে সে। চুলগুলো খানিকটা কালচে বাদামি রঙের, তবে সেগুলো যথেষ্ট পরিপাটি করে জেল দিয়ে সেট করা। পরনে নেভি ব্লু কালারের স্যুট, কালো বুট, টাই। তবে মুখটা নিচের দিকে ঝুঁকে রাখায় তা ঠিকমতো দেখতে পেল না কৃতিকা। তবে গাল ভরা নিখুঁতভাবে ছাঁটাই করা ছোট ছোট দাড়ি গোঁফ দৃশ্যমান। সব মিলিয়ে শুরুতে যেন এই লোকটি তার নার্ভাস হওয়ার কারণ হয়ে দাঁড়ালো। তবু সে নিজেকে সামলে নেয়। দুজন লোক সালামের জবাব দিলেও মাঝে থাকা সেই গম্ভীর মুখ ব্যক্তিটি দিলেন না। হাতে কৃতিকা কিছুটা অবাক হয়ে ভাবল লোকটি ভিন্ন ধর্মী কিনা। বিদেশি বিদেশি একটা ভাব রয়েছে, হতেও পারে ধর্মীয় দিক হতে সে আলাদা, কিন্তু মুসলিম হলে তার ধর্মীয় শিক্ষার যথেষ্ট ঘাটতি রয়েছে। এই ভাবনাতেই তার আবার লোকটির উপর কিছুটা রাগও হলো। তবে দেরি না করে সে স্বাভাবিকভাবেই টেবিলের দিকে এগিয়ে যায়। মধ্যবয়স্ক লোকটি তাকে বসতে বলতেই সে চুপচাপ বসে পড়ে। আবার বাম পাশে দাঁড়িয়ে থাকা সুদর্শন ও কম বয়সী লোকটি তার কাছে সিভি আর ফাইল দেখতে চাইলে কৃতিকা সেসব সেই লোকটির কাছে এগিয়ে দেয় এবং লোকটি পরক্ষণেই তা মাঝ বরাবর গম্ভীর মুখে বসে থাকা ব্যক্তিটির হাতের কাছে এগিয়ে দেয়। এর মাঝেই কৃতিকার নজরে পড়ে ডেস্কের উপরে থাকা সোনালি রঙা নেম প্লেটের উপর কালো রঙের প্রলেপ সুন্দর করে লেখা ARC। তবে তার এই মন ভুলানো সময়টুকুর মাঝেই কেউ প্রচণ্ড গম্ভীর স্বরে বলে উঠল, হোয়াটস ইয়োর নেম? কৃতিকা নিমিষে অপ্রস্তুত হয়ে ওঠে, তবে নিজেকে দ্রুত সামনে নেবার চেষ্টা করে অস্ফুট স্বরে আওড়ায়, কৃতিকা। তার এমন জবাবে লোকটি যেন কিঞ্চিত বিরক্ত হয়। নিমিষেই ফর্সা ত্বকের কপালটা কুঁচকে যায় কিঞ্চিত, শক্ত চোয়াল আরো বেশি দৃঢ় হয়। অনেকক্ষণ ধরে ইন্টারভিউ নিচ্ছে সে, অথচ মনের মতো মানুষ পেয়েছে খুব অল্পই। বেশিরভাগই থেকেছে নার্ভাস, যে ব্যাপারটা নিয়ে আর এখন ভালোই বিরক্ত। তার এই অব্যক্ত অভিব্যক্তিতে পাশ হতে সেই দুজন লোকও কিছুটা ঘাবড়ে যায়। তবে সবকিছু স্বাভাবিক রেখে লোকটি আবারও কৃতিকার উদ্দেশ্যে বলে, ফুল নেম? হালকা ধমক স্বরে বলা কণ্ঠে কৃতিকা আরো বেশি ভরকে যায়। ঠোঁট চেপে কোনো মতে সামলে নিয়ে বলে, কৃতিকা তালুকদার। এতক্ষণ সেই গম্ভীর মুখের ব্যক্তিটি তথা আধির রায়ান চৌধুরী চুপচাপ মাথা নিচু করে ফাইল দেখতে থাকলেও কৃতিকার কণ্ঠস্বরে এবার তিনি কিছুটা অদ্ভুতভাবে মাথা উঁচিয়ে কৃতিকার দিকে তাকায়। তার অদ্ভুত চাহনিতে কৃতিকা কিছুটা অবাক হয়। লোকটি দেখতে ভারী সুদর্শন। এখন বুঝতে পারছে সিমরান কেন তখন ওসব বলেছিল। তবে সাদা চামড়ার এই বিদেশিদের মতো দেখতে হলেও ব্যক্তিটি চোখজোড়া বেশ আকর্ষণীয়। কেমন অদ্ভুত বাদামি রঙা চোখজোড়া তার। কৃতিকা বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, তবে সে চোখ নামিয়ে নিতে গিয়ে থমকে যায়। লোকটা এখনও তার দিকে অদ্ভুতভাবেই চেয়ে রয়েছে। নিমিষেই অদ্ভুত এক শিহরণে সে কম্পিত হয়। হাত জোড়া শক্ত করে ডেস্কের নিচে আড়ালে হাঁটুর জামার অংশ চেপে ধরে। কিঞ্চিত ঢুক গিলে মনে মনে আওড়ায়, হায় আল্লাহ, এসব কি হচ্ছে? কৃতিকা যেখানে নিজেকে স্বাভাবিক রাখতে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, সেথায় তার সম্মুখে বসে থাকা আধের রায়ান চৌধুরী এখনও তার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে।
ফলাফলস্বরূপ তার চোখ মুখ আতঙ্কে শুকিয়ে আসছে নিমেষেই। এভাবে প্রায় বেশ খানিকটা সময় কেটে যাবার পর আচমকা কারো কণ্ঠে তৃতিকা মুখ তুলে তাকায়, আর তৎক্ষণাৎ দেখতে পায় আর তার নিরেট কণ্ঠস্বরে বলছে, ইউ মে লিভ নাও। এই বলতেই আর তার চোখ নামিয়ে নেয় এবং তৃতিকার ফাইলটা তার দিকে ঠেলে দেয়। এদিকে তৃতিকার হুঁশ এখনো ফিরেনি, বুঝতেও যেন পারল না কি হতে কি হলো। আর সত্যি কি এত তাড়াতাড়ি ইন্টারভিউ শেষ? সে কিছুটা তবদা খেয়ে সামনের তিনজনের দিকে ইতস্তত নজরে তাকিয়ে দেখে। তার বিষয়টা যেন আর এর পাশে বসে থাকা বয়স্ক ব্যক্তিটা বুঝতে পারে। অন্যদের চেয়ে তৃতিকা বেশ ছোট এবং তার মায়াবী চেহারা ও ইতস্তত বোধে যেন সে নিজেই তার মায়ায় পড়ে গিয়েছে। তিনি তৃতিকার উদ্দেশ্যে সম্পূর্ণ নমনীয় স্বরে বলে, মা তুমি এখন যেতে পারো, তোমার ইন্টারভিউ শেষ। লোকটির অভিব্যক্তিতে তৃতিকার কপালে কিঞ্চিত ভাঁজ পড়ে। সে কয়েকবার চোখের পাপড়ি ঝাপটে নিজেকে আশ্বস্ত করে এবং আর একটু সময় নষ্ট না করে নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করে। তবে যাবার মুহূর্তে না চাইতেও একবার পিছন ফিরে আর চোখে আর ওরফে আধির রায়ানকে দেখে। চারপাশটা তীব্র বৃষ্টিতে আচ্ছন্ন। অত্যাধিক বৃষ্টিতে এই মস্ত বড় শহরের রাস্তাঘাটে জরাজীর্ণ এক অবস্থা। চারপাশে কাদা পানি জমা হয়ে ড্রেনের সাথে মিশে গা গলিয়ে যাওয়ার মতো আবহ তৈরি করেছে। অথচ এমন পরিস্থিতিতেও চারপাশের ভিড়ে একটু মানুষের উৎপাতের কমতি নেই, যে যার মতো নিজ নিজ কাজে ছুটছে। বিকেলের সূচনা লগ্নে এমন বৃষ্টি তৃতিকার কাছে বেশ বিরক্তিকর লাগলো। শহরে এসেছে অল্প কয়েক মাস হলো, এসে যেন এই নিত্যদিনের বিরক্তিকর পরিবেশে সে হাত ছেড়ে দিয়েছে। অসহ্য লাগে তার এই শহর, অথচ কিছু করতে পারবে না বিধায় সেই বিষয়ে ভীষণ অসহায়। সকালের ইন্টারভিউয়ে কি হলো সে এখনো বুঝে উঠতে পারেনি। অবশ্য এখন আর সে এসব নিয়ে ভাবছেও না। ও চাকরি হওয়ার কোনো আশা নেই এবং সে কোনো আশাও রাখছে না। দিনের পর দিন সাধারণ টিউশনই খুঁজে চলেছে, অথচ তাই মিলছে না। সেটাও অত বড় অফিসে তার জব পাওয়া যেন অকল্পনীয় ব্যাপার। তবে আজ সিমরান নামক নতুন এক ব্যক্তির সাথে পরিচিত হয়ে সে নিতান্তই খুশি। অফিস থেকে বের হয়ে দুজনে প্রায় অনেকক্ষণ রিকশায় চড়ে গল্প আলাপ করেছে। শেষবেলায় দুজনের কন্ট্রাক্ট নাম্বার নিতেই তাদের গল্পের সমাপ্তি ঘটে। না জানি আবার কবে তাদের দেখা হবে। শহরের সবজি বাজারটার দিকটায় আজ তৃতিকা এসেছে। হাতে একটা বড়সড় কালো আকৃতির ছাতা, যা দেখতে অনেকটা আদিমকালের কাঠ ও মোটা কাপড়ের তৈরি। এই আধুনিক যুগে এমন শহর এলাকায় এমন ছাতার দেখা পাওয়া যেন দুষ্কর। তার মাঝে তৃতিকার মতো বয়সের এক মেয়ের হাতে, এই যেন নিতান্তই আশ্চর্যজনক ব্যাপার। তৃতিকার কাছে স্বাভাবিক হলেও বাকিদের কাছে আশ্চর্যজনকই বটে। ফলাফলস্বরূপ চারপাশের সকল লোকজন তাকেই ঘুরে ঘুরে দেখছে। একদিকে কাদা পানিময় রাস্তা, মাথার উপর তুমুল বৃষ্টি ঝরছে, সেই সাথে আবার সকলের অদ্ভুত চাহনি। সব মিলিয়ে তৃতিকা নিমিষে বারংবার অপ্রস্তুত হয়ে পড়ছে। তৃতিকা যথাসম্ভব নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়ে নিজের গন্তব্যের দিকে এগোয়। সে ধীরে ধীরে বাজারের মধ্যখানে অগ্রসর হয়। হালকা কিছু বাজার করে নিয়ে যেতে হবে। বাড়িতে খাবার প্রায় নেই বললেই চলে, আবার হাতেও তেমন টাকা পয়সা নেই। গ্রাম থেকে আসার সময় তার কাকিমা তাকে যেই কয়েকটা টাকা দিয়েছে তার সবটাই প্রায় এখন শেষের দিকে। ভার্সিটির ফি, বাসা ভাড়া, সারা মাসের খাবার, সব মিলিয়ে তার চিন্তার শেষ নেই। তৃতিকা এসব ভাবতে ভাবতে আলতোভাবে মলিন হাসে। অতঃপর এগিয়ে যায় সামনের একটি ছোট্ট কাঁচা বাজারের দোকানে। শুরুতেই তার নজরে পড়ে একটি ছোট আকারের লাউ। সে কোনো কিছু না ভেবে বয়স্ক দোকানদারের উদ্দেশ্যে বলে, মা, এই লাউয়ের দাম কত? দোকানদারের এহেন কথা শুনে তৃতিকা যেন আকাশ থেকে পড়ে। এক লাউয়ের দাম 120। এই দামে তো তার এক সপ্তাহের খাওয়া দাওয়ার খরচ খুব ভালো মতো মিটে যাবে। এছাড়া গ্রামে লাউয়ের দামটা খুব সামান্য। অবশ্য তাদের নিজেরই লাউ সহ বিভিন্ন শাক সবজির বাগান ছিল, যার ফলে শহরের জীবনযাত্রা সম্পর্কে তার ধারণা তুলনামূলকভাবে অনেকটাই কম। কৃতিকাকে এভাবে থাম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে দোকানদার মুখ তুলে তাকিয়ে খানিকটা বিরক্তির স্বরে বলে, মামা নিবেন নাকি? নিলে তাড়াতাড়ি নেন, নয়তো এই বৃষ্টির দিনে দোকানের সামনে এনে খাড়াইয়া থাকেন না। লোকটির বিরক্তিবোধ তৃতিকার কাছে স্পষ্ট। সে বিষয়টাই বেশি মাথা না ঘামিয়ে কিঞ্চিত মুচকি হেসে বলে, না মামা, লাউ থাক।
আপনি বরং আমাকে হাফ কেজি আলু, 20 টাকার মরিচ, 20 টাকার পেঁয়াজ আর 2 মুঠা কলমি শাক দেন। আর কিছু লাগবে না। কৃতিকার কথায় লোকটি কিছুটা কপাল কুঁচকে তার দিকে তাকায়। পরক্ষণই আবার চোখ নামিয়ে তার কথা মতো জিনিসগুলো গুছিয়ে দিতে দিতে কিছুটা বিরক্তির স্বরে আওড়ায়, কী সব ফোন নিয়ে আসে, আজকাল আবার 20 টাকারও নাকি পেঁয়াজ দিউন লাগে। লোকটির ব্যবহার নিতান্তই রুক্ষ, তার বলতে বাকি নেই। তবে তার শেষ কথাটা বিড়বিড় করে আওড়ালেও কৃতিকা ঠিকই শুনতে পায়, কিন্তু সে কোনো ঝামেলা করতে চায় না বিধায় চুপচাপ জিনিসগুলো নিয়ে চলে যেতে চাইছে। তবে ততক্ষণে তার নজরে পড়ে দোকানদারের পাশে বসে থাকা এক ছোট্ট বাচ্চার দিকে। 3-4 বছর বয়সের হবে আর কি। লোকটির এমন রুক্ষ ব্যবহারের পরও তার কাছ থেকে জিনিসগুলো নেওয়ার সময় কৃতিকা তাকে জিজ্ঞেস করে, মামা, এটা কে? কৃতিকার কথা মতো লোকটি পাশে ফিরে ছোট বাচ্চাটিকে এক পলক দেখে নেয়। পরক্ষণে আবার কৃতিকার দিকে ফিরে বলে, আমার নাতি। ও আচ্ছা। কৃতিকা শুধু এইটুকুই বলে, জিনিসগুলোর সঠিক দাম দোকানদারকে দিয়ে দেয় এবং জিনিসগুলো নিয়ে সে পা বাড়ায় সামনের দিকে। তবে যাবার পূর্বে আরও একটা কাজ করে বসে। তার ব্যাগে 2টো চকলেট ছিল, যাওয়ার সময় সিমরান দিয়েছিল। সে কয়েকটা খেয়েছে আর বাকি কয়েকটা ব্যাগে রয়ে গিয়েছে। কৃতিকা মনে করে সে 2টো চকলেট যাওয়ার পথে সে ছোট্ট বাচ্চাটিকে দিয়ে যায়। বাচ্চাটি চকলেট দেখার সাথে সাথে খুশিতে হেসে ওঠে। ততক্ষণে আবার দোকানদার বিষয়টা দেখে কৃতিকার দিকে তাকাতেই সে বিস্তৃত মুচকি হেসে বলে, আপনার নাতিটা বেশ সুন্দর, মাশাআল্লাহ। এই বলে সে চলে যেতে নিতে লোকটি ইতস্তত স্বরে কিছু বলতে চায়। কিন্তু মামা, আমি হয়তো গরিব কিন্তু ফকিন্নি না। লোকটির কথা সম্পূর্ণ হবার আগেই বিস্তৃত হাসি মুখে কৃতিকা এইটুকু বলে সামনে ফিরে এগোতে থাকে এবং একবারের জন্য আর পিছন ফিরে তাকায় না। তবে যাওয়ার পথে বাজারের ব্যাগটায় নজর পড়তে চাপা দীর্ঘশ্বাস ফেলে। মনে মনে বিড়বিড়িয়ে আওড়ায়, এই আলু খেয়েই তবে এই সপ্তাহ চলতে হবে। হাহ, কি আর করার। কৃতিকা পুনরায় ভারী শ্বাস ফেলে মুচকি হাসে। প্রায় এই কয়েকটা জিনিসে তার 100 টাকা ফুরিয়ে গিয়েছে, অথচ এইটুকু বাজারে তাকে পুরো 1 সপ্তাহ চলতে হবে। এছাড়া অবশ্য কোনো উপায়ও নেই। জীবন বাঁচাতে এইটুকুই যথেষ্ট। শহর অঞ্চল হতে প্রায় অনেকটা দূরে একটা ভাঙাচোরা দোতলা বাড়ি। বাড়ির চারপাশে গাছগাছালি দিয়ে পরিপূর্ণ। ইট সিমেন্টের গাঁথুনি ধসে পড়ার দায়। এমনই এক জরাজীর্ণ বাড়িতে ঠাঁই হয়েছে কৃতিকার। শহরের বেশিরভাগ বাসাগুলোরই ভাড়াটা অনেক বেশি, যা কৃতিকার সামর্থ্যের বাহিরে। তবে সেসবের তুলনায় এই বাড়িটার ভাড়া বেশ কম। এর মানে এই নয় যে পুরো বাড়িতে কৃতিকা একাই ভাড়া নিয়ে থাকে। শুধুমাত্র দোতলার একটি ছোট্ট ঘরটি সে নিজের থাকার জন্য নিতে পেরেছে, যেখানে একটি ছোট্ট বাথরুম, ঘরের সাথে লাগানো রান্নাঘর আর শোয়ার জন্য একটা ভাঙাচোরা লোহার বিছানা ব্যতীত কিছুই নেই। লোহার বিছানাটা এই আধ ভাঙা ঘরে পরিত্যক্ত অবস্থাতে পেয়েছিল সে, যার উপরে শক্ত কার্টুন পেপার এবং তার উপর মোটামুটি ভালো মানের এক চাদর বালিশ পেতে সে তা ঘুমানোর উপযোগী করেছে। নয়তো তাকে হয়তো শীত, বর্ষা, গ্রীষ্ম সর্বকালে মেঝেতে শুয়ে কাটিয়ে দিতে হতো। এই বাড়িতে আরও বেশ কয়েকজন মানুষ থাকে, তবে কেউই তেমন কারোর সাথে কথা বলে না। কৃতিকাও একবারে কারোর সাথে তেমন কথা বলতে যায় না, কিংবা তার সময় সুযোগও হয় না। এছাড়া নিচতলা জুড়ে বসবাস করা বাড়িওয়ালার এক বখাটে ছেলেও রয়েছে। যতবারই কৃতিকা তার সামনাসামনি হয়েছে ততবারই তাকে তার বেশ বিরক্তিকর লেগেছে। বিশেষ করে তার অঙ্গভঙ্গি, চাহনি সবই কুরুচিপূর্ণ। সব মিলিয়ে কৃতিকার মাথায় এখন এটাও ঘুরছে যে কিভাবে এই বাড়ি থেকে দ্রুত অন্য কোথাও যাওয়া যায়। অবশ্য থাকা নিয়ে এত কষ্ট করতে হতো না যদি শুরুতে সে বিশ্ববিদ্যালয়ের হলে একটা সিট পেয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তার কপালে সিট জোটেনি। আর কষ্ট করে হলেও তাকে এখানে এমন জরাজীর্ণ ও অস্বাস্থ্যকর এক পরিবেশে থাকতে হচ্ছে। একে একে কৃতিকা অনেক কিছু ভাবতে বসেছিল, কিভাবে কি করলে জীবনে একটু সচ্ছলতা আসবে, কিন্তু কোনোভাবেই যেন কোনো উপায় তার মিলছে না। বারংবার সেই ভাবনায় হতাশ হচ্ছে। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। এক হাতে চুলোয় ভাত বসিয়ে আলু সিদ্ধ দিয়েছে। রাতে তার এটাই খাবার। আর অবশিষ্ট ভাতে পানি দিয়ে সকাল হলেই পেঁয়াজ মরিচ ডলে পান্তা খেয়ে ভার্সিটি যেতে হবে। আবার এই শহরে এমন জায়গায় কারেন্টের সাথে সাথে গ্যাসের লাইনেও কত শত সমস্যা করে।
অর্ধেক খাবার রান্নার মুহূর্তে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলেই কাণ্ড। আজ রাতে হয়তো সেসব আজ সিদ্ধ খাবার খেতে হবে, নয়তো না খেয়েই থাকতে হবে। কৃতিকা এত সব কিছু ভাবতে ভাবতে বিরক্ত। সবশেষে উপায় না পেয়ে সে তার বাটন ফোনটা বের করে। ফোনে 20 টাকার মতো রিচার্জ করেছিল বাড়িতে কথা বলার জন্য। বাড়িতে কথা বলার মতো এখন শুধু একজনই রয়েছে, তা হলো তার বড় কাকিমা। এবং তার এই বড় কাকিমা ব্যতীত তার বাড়ির কেউই জানে না সে এখন কোথায়। কৃতিকার ঢাকায় সে এভাবে একা একা থাকার পেছনে এক বিশেষ ঘটনা রয়েছে। খুব অল্প বয়স হতেই তার চাচা চাচিরা তার বিয়ে দিতে ব্যস্ত হয়ে ওঠে, যেন সে বাড়িতে থাকলে তাদের অন্ন ধ্বংস হয়। আর এই ভাবনাতেই তাকে সেই ক্লাস 8 থেকে বিয়ে দেওয়ার নানান চেষ্টা চালিয়েছে তারা, তবে বেশিরভাগ সময়ই তারা ব্যর্থ হয়েছে কৃতিকার বড় চাচি এবং ছোট চাচার জন্য। তাদের দুজনের জুড়ে মূলত কৃতিকা শেষমেশ এইচএসসিটা দিতে পেরেছে, আর এতে সর্বোচ্চ সহায়তা করেছে তার এই ছোট কাকা ও বড় কাকিমা। কিন্তু সে এইচএসসি দিতে দিতেই যেন খেলাটা খানিক পাল্টে যায়। কৃতিকার চাচা চাচিদের পাশাপাশি অনেক বড় ছোট ভাই বোনও রয়েছে। তার মাঝে এই ছোট চাচার বড় ছেলে তুহিন খুব সম্ভবত তার চেয়ে বছর কয়েকের বড় এবং খানিকটা গ্রামের বাখাটের ছেলের মতো তার চালচলন। আর এই ছেলে পছন্দ করে বসে কৃতিকাকে। এরপর শুরু হয় তার কৃতিকাকে বিয়ে করার আবদার। অতঃপর ছেলের আবদারে বাবা তথা কৃতিকার ছোট চাচাও চায় কৃতিকার সাথে তুহিনের বিয়ে হোক। কিন্তু কৃতিকা তো বিয়ে করতে রাজি নয়, সে চায় পড়াশোনা করতে। আর তার এই বিয়েতে রাজি না হওয়ার কারণেই সব সময় তাকে পড়াশোনায় সহায়তা করা তার সে ছোট চাচাই তার পড়াশোনা বন্ধ করতে উঠে পড়ে লাগে। আর এটাও ঠিক এমন মুহূর্তে যখন কৃতিকার কেবল মাত্র এইচএসসি শুরু হয়েছে, পরীক্ষার মাঝে বাড়িতে নানান অশান্তির কারণে সে এক প্রকার মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যেতে শুরু করে। তবে সে সময় তার পাশে থাকে তার বড় কাকিমা। নিজের মেয়ের মতো সবাইকে অনুরোধ করে এইচএসসি অবধি বিয়ে নিয়ে বাড়িতে কোনো ঝামেলা না করতে, পরীক্ষা মিটে যাক তারপর বাকি সব। অতঃপর পরীক্ষা শেষ হতে না হতে আবারও একই কাহিনী শুরু হয়। আর সে সময় অ্যাডমিশনের পড়ার নাম করে তার বড় কাকিমা কৃতিকাকে নিজের ভাইয়ের বাড়িতে পাঠিয়ে দেয় এবং সেখানে থেকে মোটামুটি ভালো একটা প্রস্তুতির পর তার দেশের স্বনামধন্য এক পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স হয়ে যায়। কিন্তু সমস্যা এখানে থেমে থাকে না। কৃতিকা তার বড় কাকিমার ভাইয়ের বাড়িতে থাকতে থাকতেই তার কাকিমার ভাইয়ের ছেলে তাকে পছন্দ করে ফেলে, যার খবর টের পাওয়া মাত্রই কৃতিকার কাকিমা আবারও তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এখন কৃতিকাকে নিয়ে তার বড় কাকিমার এত বেশি উদ্বেগেরও যথেষ্ট কারণ রয়েছে, যা কৃতিকা এখনও ঠিকমতো বুঝে উঠতে পারেনি। আর সেই উদ্দেশ্য হলো কৃতিকার বড় কাকিমা চায় তার নিজের ছেলেকে তার সাথে বিয়ে দিতে, কৃতিকাকেই ঘরের বউ করে তুলতে। আর এই কারণেই সে শুরু থেকেই নানান কৌশলে কৃতিকাকে পড়াশোনার বাহানায় বিয়ে থেকে বাঁচিয়েছে। কেননা সে চাইছে কৃতিকাও পড়াশোনা চালিয়ে যাক, আর সাথে তার একমাত্র ছেলেটাও আরেকটু যোগ্যতা অর্জন করুক। তবে সবশেষে তার এই ভালো মানুষের উদ্দেশ্যের পেছনেও বাকিদের মতো এক স্বার্থপরের ন্যায় চিন্তা ভাবনা রয়েছে, আর তা হলো কৃতিকার ভাগে থাকা তার বাবা মায়ের সম্পত্তি। কৃতিকাদের বংশ যে উচ্চ বংশ ছিল আর তার আর বিশেষ করে উল্লেখ করার কিছু নেই। যথারীতি কৃতিকার বাবারও পৈতৃক ও নিজস্ব বেশ খানিকটা সম্পত্তি ছিল, যার সবটা এখন কৃতিকার নামে। তবে কৃতিকার বাকি চাচা ফুপুদের পৈতৃক সম্পত্তি ছিল গ্রাম ও নদী অঞ্চলের দিকে, যার অর্ধেক শেষ হয়েছে মহামারীতে আর বাকি অর্ধেক শেষ হয়েছে নদী ভাঙ্গনে। আর এখন যা রয়েছে তা খুবই সামান্য, যার ফলে সকলের নজর এখন ভাগ্যক্রমে অধিক সম্পত্তি পেয়ে যাওয়া কৃতিকার দিকে। অথচ সেই কৃতিকা এসবের কিছুই না জানায় তারা আজ এই পরিণতি। কৃতিকা বেশি দেরি করে না, তার কাকিমার নাম্বারে কল দেয়। এই শহরে তাকে চুপ করে পাঠিয়ে দেওয়ার সময় কাকিমা তার হাতে কয়েক হাজার টাকা দিয়েছিল, যা দিয়ে সে এখন অবধি খরচ করে চলছে। কিন্তু সে টাকাও তো এখন শেষের পথে। এরপর সে কী করবে? ভার্সিটির বই কেনার জন্য গত 2 মাসের বাসা ভাড়া দেওয়া হয়নি, হাতেও বাড়িওয়ালাও বেশ অসন্তুষ্ট। না জানি কখন চরম ক্ষিপ্ত হয়ে বলে বাড়ি থেকে বের হয়ে যেতে। তখন সে কী করবে? রাস্তায় গিয়ে থাকবে? না, এত টেনশন আর নেওয়া যাচ্ছে না। এদিকে তার কাকিমাও ফোন তুলছে না, আবার তুললে সে তাকে বলবে বা কি?
এত তাড়াতাড়ি টাকা শেষ, তাই তার টাকা চাই। একে একে কতবার কল করলো অথচ কেউ ফোন তুলছে না। আবার এতবার ফোন করাটাও তার ঠিক মনে হচ্ছে না। এমনও তো হতে পারে তিনি কোনো কাজে ব্যস্ত। আর এতবার কোনো ফোন নাম্বার হতে কল করায় যদি বাড়ির কেউ তা দেখে কোনো সন্দেহ করে, তাহলে তখন কি হবে? না থাক, যথেষ্ট ফোন দিয়েছে। বাকিটা তার কাকিমা যখন দেখবে তখন সে নিজেই ফোন করবে। এই ভাবনায় সে ভারী দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দেয়। ওদিকে ভাতও প্রায় হয়ে এসেছে। কৃতিকা দ্রুত ভাতের পাতিলটা চুলো হতে নামাবে এমন পর্যায়ে আচমকা তার ফোনটা বেজে ওঠে। বড় কাকিমা ফোন করেছে এই ভাবনায় কৃতিকা এক প্রকার ভাতের পাতিলটা চুলার পাশে রেখে ফোনের কাছে ছুটে আসে। তড়িঘড়ি করে হাসি মুখে ফোনটা হাতে নিতেই যেন কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়ে। তার কাকিমা নয়, বরং ভিন্ন কোনো নাম্বার হতে ফোন এসেছে। এখানে আসার পর তার কাকিমা ব্যতীত আর কেউ তাকে ফোন করেনি, কারণ তার ফোন নাম্বার তেমন কারো কাছেই নেই। তবে এটা কোন নাম্বার থেকে ফোন এসেছে? এমন সময় হঠাৎ তার সিমরানের কথা মনে পড়ল। আর ফোনের অপর পাশের ব্যক্তিকে সিমরান ভেবে সে কিছুটা খুশি মনে ও কিছুটা দ্বিধা নিয়ে কলটা রিসিভ করে। তবে ফোনটা কানের কাছে ধরতেই তার কপাল কুঁচকে যায়। একই সাথে সে কিছুটা বিস্মিত হয়, যেন এমন কিছু হবার কথা ছিল না। এটা তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত। প্রায় মিনিট খানেক কথা বলার পর কৃতিকা ফোনটা রেখে দিয়ে চিন্তিত অভিব্যক্তিতে ঘরের জানালার দিকে এগিয়ে যায়। মরিচা ধরা জানালার ফাঁকগুলি সায় সায় শীতল বাতাস এসে তার মুখে আছড়ে পড়ছে। সাদা রঙের ও খানিকটা ছিঁড়া পুরনো কাপড় দিয়ে বানানো জানালার পর্দাটা পড়ছে নিস্পৃহে। এমন আবহে কৃতিকা খানিকটা চিন্তার সহিতে বিড়বিড় করে আওড়াতে লাগলো, আমার সাথে কি সত্যি এসব কাকতালীয়ভাবেই ঘটে যাচ্ছে, নাকি এর পেছনেও খোদা তাআলা কোনো বিশেষ পরিকল্পনা রয়েছে? এই বলে সে ভারী দীর্ঘশ্বাস ফেলে। যে অসমাপ্ত ইন্টারভিউয়ের কথা সে প্রায় ভুলতে বসেছিল, সেই ইন্টারভিউ তথা এআরসি কোম্পানি থেকেই ফোন এসেছে। আগামীকাল তাকে আবারও অফিসে ডাকা হয়েছে। ফোনে শুধু এটুকু বলা হলেও কৃতিকা কোনো না কোনোভাবেই নিজের অজান্তে বারংবার চিন্তিত হচ্ছে। সে যা ইন্টারভিউ দিয়েছে তাতে তার অত বড় অফিসে ন্যূনতম স্তরের জব পাওয়াও দুঃস্বপ্নের মতো। অথচ এখন কিনা তাকে সেখানেই যাওয়ার জন্য ডাকছে। আদতে আগামীতে তার ভাগ্যে রয়েছেটা কি? খুব ভালো কিছু, নাকি জীবন সংশয়মূলক? এত কিছু কৃতিকা জানে না, আর সে আপাতত এসব নিয়ে ভাবছেও না। শুধু সব শেষে তার চাওয়া একটাই, আগামীতে যাই হোক না কেন তা যেন ভালো হয়, নয়তো এত দ্বিধাদ্বন্দ্বের জীবনে তার বাঁচা সম্ভব নয়। চারপাশ জুড়ে জনমানবপূর্ণ সমাগম। জনবহুল রাস্তার পাশ ঘেঁষে ভিড় ঠেলে সামনে এগোচ্ছে কৃতিকা। প্রায় বেশ সকাল করে শুধু পান্তা পানি খেয়ে বাড়ি হতে বেরিয়েছে সে। উদ্দেশ্য এআরসি কোম্পানি। তার বাড়ি হতে অফিস যথেষ্ট দূরে, তবে রিক্সা কিংবা অন্য কোনো যানবাহন করে যাবার মতো অফুরন্ত টাকার সামর্থ্য তার নেই। অল্প কিছু টাকার মূল্যও তার কাছে অনেক বেশি। তাই কৃতিকার নিয়ত মোতাবেক পায়ে হেঁটে অফিসে যাবে বিধায় সকাল করে বাড়ি থেকে বেরিয়েছে। তবে অফিসের কাছে আসতে আসতে সে এক প্রকার হাঁপিয়ে উঠল। আর সম্ভব হচ্ছে না এই সকালবেলাতেও তীব্র রোদের মাঝে হাঁটা। মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঢাকায় এসে অনিয়মিত ও অপুষ্টিকর খাবার খেয়েই তার অবস্থা নেহাতি খারাপ। সব সময় ক্লান্তি ও দুর্বল অনুভব হয় নিজের মাঝে, কিন্তু তার করার মতো কিছুই নেই। এভাবে আর কতদিন চলতে পারবে নিজেও বুঝতে পারছে না। আবার এও বুঝতে পারছে না অফিস থেকে কেন তাকে ডেকেছে। আসলে কি তার মরুভূমির মতো জীবনে এক পশলা বৃষ্টি ঝরবে? কৃতিকা এসব ভাবতে ভাবতেই অবশেষে মস্ত বড় অফিসটার সামনে এসে পৌঁছায়। পরনে আজ তার সাদা রঙের এক লম্বা কুর্তি, সাথে নীল রঙের এক ওড়না। তার প্রিয় রং সাদা ও নীল, যে কারণে তার বেশিরভাগ জামাই এই রঙের। তবে এখানে আসার পূর্বে সে মাত্র হাতে গোনা কয়েকটা জামাই সাথে করে নিয়ে আসতে পেরেছে, যার মাঝে দুটো সাদা রঙের কুর্তি আর দুটো ভালো ওড়না, যেগুলো সে ভার্সিটি হতে বাহিরের সর্বত্রই যাওয়ার জন্য পরিধান করে। কেননা এইগুলো ব্যতীত বাইরে যাবার মতো তার কাছে কোনো পোশাক নেই। এছাড়া গ্রাম হতে আসার সময় যে সাদা মাটা একজোড়া চামড়ার জুতো পরে এসেছিল, এখনও সে তাই পরে রয়েছে।
কারণ এছাড়া তার কাছে আর কোনো জুতাও নেই। একই সাথে একটানা এতদিন সর্বত্র ব্যবহারের ফলে জুতোর হালও এখন বেহাল। কখন যে এই চামড়া উঠে বিধ্বস্ত চেহারা হয়ে যাওয়া জুতোটা ছিঁড়ে যায় কে জানে। আপাতত এমন কিছু হওয়া মানে তার কাছে ঘোর বিপদের সম্ভাবনা। কেননা এই পরিস্থিতিতে নতুন জুতো কেনার মতো বিন্দুমাত্র সামর্থ্য তার নেই। কৃতিকা সব চিন্তা ছেড়ে একবার মাথা উঁচিয়ে মস্ত বড় অফিসটার দিকে তাকায়। কাঁধে ঝুলানো সাদা রঙের টুট ব্যাগের ফিতেটা শক্ত করে চেপে ধরে। আন্দাজে ধরায় যায় এটি একটি 10-12 তলার বিশাল ভবন। ভবনের চারপাশটা চকচকে গ্লাসে ঘেরা। মাঝে বিশাল বড় নেম প্লেটে বড় বড় আকারে লেখা কোম্পানির নাম, এআরসি কোম্পানি। এছাড়াও নিচে গেটের সম্মুখে দাঁড়ানো সারি সারি সিকিউরিটি গার্ড। কত আভিজাত্যপূর্ণ স্থান এটি! সবার বেশভূষায় কত সাজসজ্জা, অথচ সে বরাবরের মতো অত্যন্ত সাধারণ। অফিসের ভেতরে আর কি প্রবেশ করবে? তার তো অফিসের সম্মুখে এসে দাঁড়ালেই নিজেকে অত্যন্ত নগণ্য লাগে। কৃতিকা আর বেশি কিছু ভাবতে চায় না। সে কোনো কিছু নিয়ে ভাবতে বসলে তার ভাবনা আর কখনো শেষ হয় না। আর এই ভাবনাতে সে সামনের দিকে অগ্রসর হয়। অতঃপর ভেতরে গিয়ে লিফটে চড়ে, সোজা উঠে যায় 8তলা ভবনে। গতকালই অফিসে এসে সে প্রথমবারের মতো লিফটে চড়েছিল। সে সময় জিনিসটা তার কাছে অনেকটাই আশ্চর্যজনক ও নতুন ছিল। ফলাফলস্বরূপ এটার ব্যবহার সম্পর্কেও সে খুব বেশি জানতো না। তবে গতকাল শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি, কারণ তখন একটা লিফটে একসাথে অনেক মানুষ উঠেছিল ইন্টারভিউয়ের জন্য। আর সে তাদের ভিড়ে মিশে গিয়ে যথারীতি সঠিক স্থানে পৌঁছে যায়। কিন্তু কোনোভাবেই সে তার ভেতরে থাকা ভয় কিংবা বিস্ময়কর অনুভূতির প্রকাশ করে না। কিন্তু যখন সিমরানের সাথে ফেরার পালা এলো, তখন অবশ্য ঠিকই সিমরানের কাছে লিফট সম্পর্কে সব কিছু সরল মনে জিজ্ঞেস করে জেনে নিয়েছে। যথারীতি এইবার আর তার কাছে খুব বেশি ভেজালজনক মনে হলো না এই লিফট নামক যন্ত্রটাকে। কৃতিকাকে গতকাল ফোন করে 8তলাতেই আসতে বলেছিল, আর সে কথা মতো এখানে এসেছে। তবে 8তলায় প্রবেশ মাত্রই সে যেন অনেকটাই বিস্মিত হয়। গতকাল আর তথা অফিসের সিওর সাথে বসে থাকা সেই বয়স্ক লোকটি তাকে দেখা মাত্রই হাসি মুখে তার দিকে এগিয়ে আসে। তবে সে কিছুটা ইতস্তত বোধ করছে। কৃতিকা তাকে দেখা মাত্রই সালাম দিতেই লোকটি সালাম নিয়ে বলে, তুমি এসেছো? তোমারই অপেক্ষায় ছিলাম। এত দেরি করলে কেন? রাস্তায় জ্যামে আটকে পড়েছিলে নাকি? ও হ্যাঁ, আমার তুমি সম্বোধনে আবার বেশি কিছু মনে করো না যেন। তুমি কিন্তু আমার মেয়ের মতোই, তাই তুমি করেই ডাকছি। যাই হোক, তোমার জন্য সুখবর আছে। দ্রুত আমার সাথে এসো। আচমকা একসাথে এত কিছু বলার পর লোকটির এমন অভিব্যক্তিতে কৃতিকা সম্পূর্ণ ভরকে গিয়েছে। বুঝতে পারছে না তার সাথে কি হতে চলেছে। আজকে ভার্সিটিটাও এই অফিসে আসার কারণেই মিস দিয়েছে। এই নিয়ে তাকে এক নতুন ঝামেলা পোহাতে হবে। কিন্তু যদি এখানে সে কাজের কাজ আশানুরূপ কিছুই না হয়, তাহলে পুরো দিনটাই তার বরবাদ। কৃতিকা আর সময় নষ্ট না করে লোকটির সাথে তার পেছন পেছন অগ্রসর হয়। তবে যথাস্থানে পৌঁছাতে তার বিস্ময়ের আর কোনো শেষ থাকে না। কোনো মতেই যেন কোনো কিছু বিশ্বাস করে উঠতে পারছে না। তার নাকি এই অফিসে জব হয়েছে, যদিও তা খুব বড় পর্যায়ের কিছু নয়, বরং সামান্য এমপ্লয়ি হিসেবে। কিন্তু এটাও যে তার কাছে বিশ্বাসযোগ্য নয়। গতকাল কত মানুষ ইন্টারভিউ দিয়েছে, সবার যোগ্যতায় ছিল তার চেয়ে বহু গুণে বেশি। এছাড়া তার ইন্টারভিউ তো ছিল যা তা পর্যায়ের, সেখানে তার এত বড় অফিসের চাকরি হয় কি করে? এ যেন অসম্ভব ব্যাপার। কিন্তু অবিশ্বাস করেও আর লাভ নেই, কারণ কৃতিকার সেখানে এক মুহূর্ত দাঁড়ানোর সময় হলো না, বরং তার পূর্বে লোকটির সাথে ছুটতে হলো কিছু ফাইল কাউন্টারে। অতঃপর দীর্ঘ এক প্রক্রিয়ার পর তার ছোটাছুটির কাজ সমাপ্ত হয়। অবশ্য বেশিরভাগ প্রয়োজনীয় কাজগুলো সে লোক তথা রফিক সাহেবই করে দিচ্ছিলেন, আর কৃতিকা শুধু তার কথাই অনুসরণ করেছে। প্রায় অনেকটা সময় কেটে গিয়েছে। এবার তার যাওয়ার পালা। রফিক সাহেব তাকে কিছু ফর্ম বুঝিয়ে দিয়ে যাওয়ার পথে বলল, আজকের স্যার কলেজের জন্য অফিসে আসেননি, আর তোমার কাজ শুরু হচ্ছে 1 তারিখ থেকে। সময় করে ওই দিন তাড়াতাড়ি অফিসে এসো। স্যারের সাথে দেখা করতে হবে। প্রথম দিনেই দেরি হলে আবার সমস্যা। স্যার এসব পছন্দ করে না।
রফিকের কথা চুপচাপ শোনার পর সে শুধু কিঞ্চিত মাথা ঝাঁকায়। বর্তমানে তার একই সাথে আনন্দ কিংবা চিন্তা দুটোই হচ্ছে। একবার মনে হচ্ছে এসব স্বপ্ন, আবার মনে হচ্ছে এসবই সত্য। আর এটা যদি সত্য হয় তবে যেন এই যাত্রায় তার জীবন সার্থক। এই একটা পার্ট টাইম জবে 14,000 টাকা, এ যেন আশ্চর্যজনক ব্যাপার। এই টাকায় তো তার পুরো মাস ধুমধাম করে চলে যাবে। এমনকি সে চাইলে কিছু টাকা তার বাড়িতেও পাঠাতে পারবে। বাড়ির অবস্থা তো তেমন ভালো না। তার কাকিমা না জানি কত কষ্ট করে লুকিয়ে লুকিয়ে তার কাছে টাকা পাঠায়, কিন্তু তবু যে একটা সমস্যা থেকে যাচ্ছে। তার চাকরি শুরু হতে চলেছে আর কিছুদিন পর সোজা 1 তারিখ হতে, আর স্যালারি পেতে পেতে সে তো সোজা আগামী মাসের শেষে। কিন্তু এতদিন পর্যন্ত সে কী করবে? এই মাসটা তো কোনো মতে পার করতে হবে। না, কাকিমাকে ফোন করা ছাড়া আর উপায় নেই। গতকাল ফোন ধরেনি বিধায় সে আর ফোনও করেনি, কিন্তু আজ বাড়িতে গিয়ে নিশ্চিত আবারও ফোন করতে হবে। সাথে তার জব হয়ে যাওয়ার সুখবরটাও দিতে হবে। কৃতিকা এই ভাবনায় হাসি মুখে অফিস থেকে বেরিয়ে পড়ল, কিন্তু এই মধ্য দুপুরে হেঁটে হেঁটে বাড়ি ফেরা যেন তার পক্ষে সম্ভব হলো না। অল্প কিছুটা পথ যেতে তার দুর্বল শরীর ঝিমঝিম করে হেলতে দুলতে শুরু করে। মাথাটা বারংবার চক্কর দিচ্ছে যেন। এমন অবস্থায় নিজেকে একা সামলানো দায়। সে আর উপায় না পেয়ে ব্যাগ হাতড়ে দেখে 60 টাকার মতো পড়ে আছে। এখন যদি গাড়ি করে বাড়ি যেতে চায় তবে তার এই পুরো টাকাটাই খরচ পড়বে। কিন্তু এখন যদি পুরো টাকাটাই যাতায়াতের খরচ করে তবে পরবর্তীতে সে কী করবে? বাড়িতে তার অবশিষ্ট টাকা নেই বললেই চলে। কৃতিকা আর বেশি কিছু ভাবতে পারে না। বারংবার মাথা ঘুরছে তার। টাকার চেয়েও বেশি চিন্তার বিষয় এখন ঠিকঠাক মতো বাড়িতে পৌঁছানো। এই অজানা শহরের রাস্তায় জ্ঞান হারিয়ে পড়ে থাকলে তাকে উদ্ধার করে ঠিকঠাক মতো বাড়ি ফেরানোর মতো কেউ নেই। এতটাই একা সেই শহরে। টাকার হিসেব মাথা থেকে ঝেড়ে সে একটা রিক্সা নিয়ে চলল তার বাড়ির উদ্দেশ্যে। টাকা গেলে যাক, আগে সুস্থ মতো বাড়ি পৌঁছানো জরুরি। পরের চিন্তা না হয় পরে করা যাবে। কৃতিকার ভাগ্যটা আজ এতই খারাপ যে এই করার উত্তরেও রাস্তার বিশাল এক যানজট লেগে রয়েছে। রিক্সা নিয়েও যেন কৃতিকার খুব বেশি একটা লাভ হলো না। এই রৌদ্রময় দুপুরে ট্রাফিক জ্যামের মাঝে আটকা পড়ে থাকতে হলো দীর্ঘ সময়। যার পুরো সময়টায় হুট তোলা রিক্সায় বসে সে দীর্ঘশ্বাস ফেলে নানান হিসেব নিকেশ করতে লাগলো। এভাবেই দীর্ঘ সময় পর প্রায় সন্ধ্যা বিকেলে তার বাড়ি ফেরার সৌভাগ্য হলো। সারাদিন না খেয়ে থাকায় চোখে এখন সে সব কিছু ঝাপসা দেখছে। রিক্সা হতে নিচে পা ফেলতেই যেন তার সম্পূর্ণ দুনিয়াটায় এক পাক ঘুরে গেল। আর এই মাঝে আবার ব্যাগ থেকে 60 টাকা বের করে রিক্সাওয়ালাকে দিতেও যেন তার বেশ অনুশোচনা হলো। কিন্তু এরপরও তার বিপত্তি কমে না। এত যানজট ঠেলে দীর্ঘ রাস্তা পেরিয়ে আসায় রিক্সাওয়ালা মামা গুনে গুনে আরও 40 টাকা বেশি চেয়ে বসলো। হাতেই যেন কৃতিকার মাথায় আকাশ ভেঙে পড়ল। এই মুহূর্তে আবার 40 টাকা কোথায় পাবে? তার ঘরে হয়তো শেষ 100 টাকা পড়ে রয়েছে। এটা তার শেষ সম্বল। রিক্সাওয়ালা যেভাবে টাকার জন্য জেঁকে বসেছে তাতে বাদ বাকি টাকা না দিয়েও উপায় নেই। শেষমেশ সে বাধ্য হয়ে রিক্সাওয়ালাকে অনেক অনুরোধ করলো, তবু কোনো লাভ হলো না। সে আরও বেশি বিপত্তিকর পরিস্থিতিতে পড়ে যায়। পরক্ষণেই আর দেরি না করে রিক্সাওয়ালাকে বাড়ির বাইরের রাস্তায় রেখে সে চলে যায় ঘর থেকে টাকা আনতে। কিন্তু নিচতলা অব্দি আসতেই তার পা থমকে যায়। নিচতলার বাড়িওয়ালার বাসার সামনে তার আসিফ ভাই দাঁড়িয়ে। উঁচু লম্বা সুষম দেহের এক সুদর্শন পুরুষ। হাসি খুশি তার মুখশ্রী, তবে কপালে কিঞ্চিত দুশ্চিন্তার ভাঁজ। কিন্তু সে ভাঁজ যেন কৃতিকাকে দেখা মাত্রই মিলিয়ে যায়। সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কৃতিকার দিকে এগিয়ে আসে। কিরে, কোথায় ছিলে এতক্ষণ? সে কতক্ষণ হলো তোকে ফোন দিচ্ছি। তোর ফোন কোথায় রে? তোর হুঁশ আছে কোনো? সে কখন থেকে তোর জন্য টেনশন করে যাচ্ছি। এতদিন পর এখানে এসে দেখি তুই নেই। আমি তো ভেবেই কুল পাচ্ছি না তোর কি থেকে কি হলো। আসিফ হলো কৃতিকার সেই কাকিমা তথা আমিনার একমাত্র ছেলে, যার সাথে বিয়ে দিয়ে কৃতিকাকে বোমা করতে আমিনার এত সব তোড়জোড়। তবে এই বিয়ের পরিকল্পনা নিয়ে আসিফ কিংবা কৃতিকা কেউই কিছু জানে না। তাদের কথোপকথন হতে সব কিছুই হয় ভাই বোন হিসেবে।
আসিফ কৃতিকার চেয়ে বয়সে যথেষ্ট বড়। শহরের এক প্রান্তে মোটামুটি এক বড় কর্পোরেট কোম্পানিতেই চাকরি করে। মাস শেষে যা পায় তা পরিমাণে খুব বেশি না হলেও ছেলেটা অনেক চমৎকার ব্যক্তিত্বের হওয়ায় এই পুরো টাকাটা সে নির্দ্বিধায় তার বাড়ির মানুষগুলোর জন্যই খরচ করে। আর এখন তার দায়িত্বের মাঝে তৃতিকা অন্তর্ভুক্ত হলো। তৃতিকা খেয়াল করে দেখলো তার আসিফ ভাই বাড়িওয়ালার সাথে হাসি খুশি মনে কথা বলছিল। বাড়িওয়ালা কেমন হাসি খুশি দেখে সে কিছুটা অবাক হয়। গত কটা মাসের বাড়ি ভাড়া টাকা না দেওয়ায় বাড়িওয়ালা তার দিকে ঠিকমতো মুখ ফিরেও তাকায় না, অথচ এখন তাকে তার সামনে দেখে কেমন খুশি মনে হাসছে। তবে সে এসবের তোয়াক্কা না করে সরাসরি আসিফের উদ্দেশ্যে কিছুটা বিস্ময়ের সাথে বলে, আসিফ ভাই, তুমি এখানে কিভাবে এলে? তার কথা শুনে আসিফ ততক্ষণে কিছু বলতে চায়, কিন্তু কি যেন ভেবে পরক্ষণে বলে, আচ্ছা, এসব কথা না হয় পরে কথা হবে, আগে তোর ঘরে নিয়ে চল, কথা আছে তোর সাথে। কৃতিকাও তার কথা মতো তাকে নিয়ে উপরে নিয়ে যেতে চায়। সেও যেন বুঝতে পেরেছে আসিফ কেন তার কথাটা এড়িয়ে গেল। বাড়িওয়ালা তার সম্পর্কে সঠিকভাবে কিছুই জানে না। সে যে এক পলাতক ব্যক্তির ন্যায় এই শহরে তা বাড়িওয়ালা জানলে হয়তো অনেক কিছুই মনে করে বসবে। তবে আসিফকে নিয়ে দোতলায় যাবার পথেই তার আচমকা মনে পড়ল রিক্সাওয়ালাকে টাকা দেওয়া হয়নি। সে দ্রুত আসিফের উদ্দেশ্যে বলল, তোর পাগলি, তোকে কেন টাকা দিতে হবে? হ্যাঁ, আর হ্যাঁ, টাকা কেন থাকবে না, এনে। আচ্ছা তুই থাক, আমি গিয়ে নিয়ে আসছি। এই বলেই আসিফ সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলে তৃতিকা দ্রুত তাকে বাধা দিয়ে ব্যাগ থেকে ঘরের চাবিটা বের করে আসিফের হাতে ধরিয়ে দিয়ে বলে, জার্নি করে এসছো, তোমাকে আর নিচে যেতে হবে না, চাবিটা নাও, ঘরে গিয়ে চুপচাপ করে বসো, আমি গিয়ে রিক্সা ভাড়াটা দিয়ে আসছি। তার কথা শুনে আসিফ আর জোর না করে তাকে টাকাটা দেয়। আর অমনি তাড়াহুড়ো করে নিচে নামতে গিয়ে তৃতিকার যেন মাথা ঝিমঝিম করে ওঠে এবং তৎক্ষণাৎ সে সিঁড়ি থেকে পড়ে যেতে নিলে অমনি পেছন থেকে আসিফ শক্ত হাতে তাকে ধরে সামলায় এবং কিছুটা অবাক স্বরে বলে, কিরে, আসতে যাবি তো? এখনই তো পরে যেতে নিয়েছিলি। তৃতিকা নিমিষে অপ্রস্তুত হয়ে পড়লেও নিজেকে যথাসাধ্য সামলে নিয়ে নিচে নামতে শুরু করে। তবে এর মাঝে সে সন্ধ্যায় আচমকা নিচে বাড়িওয়ালার সে বখাটে ছেলের সামনাসামনি হতে হয় তাকে। ছেলেটা সিগারেটের ধোঁয়া তুলতে তুলতেই তার বাসার দিকে যাচ্ছে, আর অমনি মাঝ রাস্তায় এসে তৃতিকা তার সামনে পড়ে। সিগারেটের ধোঁয়া আর ছেলেটির অদ্ভুত গা ছমছমে অভিব্যক্তিতে নিমিষে তৃতিকার ভেতরটা কেঁপে ওঠে। যদিও ছেলেটা শুধু তার দিকে একবার মুখ তুলে তাকিয়ে মিশ্র দৃষ্টিতে তাকিয়েছে, সামান্য হেসে নিজের ঘরের ভেতরে ঢুকে পড়ে। অথচ এই হাসি আর চাহনিতেই তৃতিকার গলা শুকিয়ে গিয়েছে। সে সর্বক্ষণ চেষ্টা করে অন্তত এই লোকটার সামনে যেন তাকে না পড়তে হয়। তবু তার অভাগা কপালে এই লোকটির সাথে কোনো না কোনোভাবে দেখা হয়ে যায়। তৃতিকা আর এসব নিয়ে বেশি ভাবতে চায় না। দ্রুত টাকাটা রিক্সাওয়ালাকে দিয়ে সে দ্রুতই দোতলায় চলে আসে। চাকরিটা সত্যি সত্যি কপালে থাকলে সে মরে গেলেও আর এই বাড়িতে থাকবে না। বাড়িওয়ালাকে সব টাকা শোধ করে দিয়ে যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে চলে যাবে। ছোট্ট ঘরের এক কোনায় অত্যাধিক পরিমাণে শাকসবজি মশলা বাজারের ব্যাগ জড়সড় করে রাখা। আসিফ এখানে আসার পূর্বে তার মায়ের কথা মতো সব কিছুই কিনে এনেছে তৃতিকার জন্য। তৃতিকার খোঁজ বাকিদের মতো সেও জানতো না। তবে গতকাল রাতে হুট করে তার মা তাকে তার খোঁজ সহ কিছু টাকা পাঠিয়ে দেয়। তখন সে অত্যাধিক পরিমাণে বিস্মিত হলেও শেষমেশ তৃতিকার খুঁজে তার বাড়ি অব্দি চলে আসে। কিন্তু এখানে এসে এই ছোট্ট ঘরের হাল দেখে সে বেশ অবাক হয়। তারা এখন সব হারিয়ে পূর্বের তুলনায় নিম্নবিত্তের আওতায় চলে এলেও তাদের পরিবারের কেউই কখনো এমন পরিবেশে এমন জায়গায় থাকেনি। অথচ তালুকদার বাড়ির মেয়েরা আজ এই অবস্থা দেখে সে বেশ আশ্চর্য হয়। আসিফ তৃতিকার ভাঙাচোরা বিছানার একপাশে চুপচাপ বসে আছে। তৃতিকা তার জন্য আনা চাল ডাল থেকে অতি দ্রুত রান্না বসিয়ে দিয়েছে। তৃতিকাকে এখানে দেখে আসিফ যেমন বিস্মিত, তেমনি আসিফের এখানে আসাটা যেন তৃতিকার কাছেও বেশ অবাক করার মতো। তৃতিকা ঘরের একপাশে রান্না করতে করতে আসিফের উদ্দেশ্যে বলে, আসিফ ভাই, তোমাকে এত সব কিছু কে আনতে বলেছে? আমি একা একা এত সব কদিনে খাবো? ওর কথা শুনে আসিফ চারপাশে ভাঙাচোরা দেওয়াল হতে নজর সরিয়ে সরাসরি তৃতিকার দিকে তাকায়। কিছুটা নিষ্পৃহেই বলে, এত কিছু কোথায়, অল্পই তো নিয়ে এলাম। আর হ্যাঁ শোন, তোর এখানে যে ফ্রিজ নেই তা মা বলেছিল, তাই কিছু মাছ আর মাংস তোর বাড়িওয়ালাকে বলে
তাদের ফ্রিজে রেখে গেছি, মনে করে নিয়ে এসে রান্না করে খাস। আসিফের কথা শুনে তৃতিকা যেন ভূত দেখার ন্যায় চমকে উঠল। সে দ্রুত চুলার কাছ থেকে সরে এসে আসিফের কাছে এসে বলল, এটা তুমি কি করেছো? তৃতিকার এমন অভিব্যক্তিতে আসিফ কিছুটা ভরকে গিয়ে বলে, কেন রে, কি করলাম আবার? তুমি জানো ওনারা ভাড়াটিয়াদের জিনিসপাতি না বলেই খেয়ে নেয়, এজন্য কারো প্রয়োজন পড়লেও তাদের বাড়ির ফ্রিজে কিছু রেখে আসে না। তৃতিকার এহেন কথা শুনিয়ে আসিফের মুখের আকৃতি যেন বিগড়ে যায়। কপাল কুঁচকে আশ্চর্যের স্বরে বলে, বলিস কি রে, এ কেমন লোকজন রে বাবা? আর দুনিয়াতে এত বাড়িঘর থাকতে এমন অদ্ভুত বাড়িতে থাকিসই বা কেন? তো কি করব, আর উপায় কি? উপায় কি মানে? আচ্ছা শোন, তোর বাড়ি ভাড়া হয়তো বাকি ছিল, বাড়িওয়ালার কাছে যেতেই বকেয়া টাকা চেয়ে বসেছিল, তাই আমি ওটাও দিয়ে এসেছি। আসিফের এই কথা শুনে তৃতিকা যেন কিছুটা বিরক্তই হলো। সে বিরক্তির স্বরে আসিফের উদ্দেশ্যে আওড়ায়, তোমাকে এসব কে করতে বলেছে? আর তোমাকে এখানে আসতেই বা কে বলেছে শুনি? নিশ্চয়ই কাকিমা বলেছে, তাই না? তো আর কে কে বলবে? গত রাতে মা কিছু না বললে আমি তো কিছু জানতেও পারতাম না। আচ্ছা হয়েছে, আর মেজাজ দেখাতে হবে না। এখন আমাকে এটা বল, এসবের মানে কি? পুরো গ্রাম মহল্লায় ছড়াছড়ি তালুকদার বাড়ির মেয়ে নাকি থেকে পালিয়ে গিয়েছে। এখন তো এমনও খবর বের হচ্ছে যে তুই নাকি কোথাকার কোন ছেলের সাথে পালিয়ে চলে গিয়েছিস। এ নিয়ে সবার কত সি কাণ্ড। অথচ কাল রাতে আচমকা মা ফোন করে বলল তুই নাকি এখানে আসছিস। মা যে তোর খোঁজ জানে, এতই তো আমি আশ্চর্য হয়েছি। আবার বলেছে তোর বিষয়ে যেন কাউকে কিছু না বলি। আচ্ছা আমাকে খুলে বলতো এসবের মানেটা কি? আসিফের কথায় তৃতিকার কপালে চিন্তার ভাঁজ পড়ে। তার নামে যে গ্রামে এমন মিথ্যা অপবাদ ছড়েছে, এই ভাবতেই তার মনটা বিষিয়ে যাচ্ছে। তবে সে নিজেকে দৃঢ় রেখেই একে একে সব কিছু আসিফকে বলতে শুরু করে। আসিফও সব কিছু শুনে প্রচণ্ড অবাক হয়। তার মায়ে যে এত সব কিছু করেছে তা নিতান্তই আশ্চর্যের বিষয়। আবার তৃতিকার পড়াশোনার জন্য এত কিছু করাতে মায়ের প্রতি তার একটা বিশেষ ভালো লাগাও কাজ করছে। কিন্তু এর মধ্যেই আবার তার কিছু বিষয় মাথায় এলেই সে কিছু একটা ভেবে নিয়ে তৃতিকার উদ্দেশ্যে বলে, হ্যাঁ রে তিতিকা, তুই কেন এত কষ্ট করছিস বলতো? কাকুর তো জমি জমা কম ছিল না, এখনো যা আছে তার সবটাই তো তোর। তাহলে এগুলো কাজে লাগালেই তো হয়। বাবা কাকাদের কাছ থেকে জমি জমাগুলো বুঝে নিলেই হয় না? আসিফের কথা শুনে তৃতিকার কপাল খানিকটা কুঁচকে যায়। সে কিছুটা ভাবুক স্বরে বলে, বাবা কিসের জরিমানার কথা বলছো? আমি তো জানি বাবা কাকাদের সবকিছুই মহামারী আর নদী ভাঙনেই শেষ হয়েছে। তাহলে আরে বলিস কি এসব? তুই তো দেখি কিছুই জানিস না। আমাদের দাদা ভাইয়ের অনেকটা জমি বিক্রি করে অনেক আগে কাকা শহরের দিকে কিছু জমি জমা করে রেখেছিল। এই নিয়ে দাদা ভাই আর কাকার মাঝে কিছুদিন দ্বন্দ্ব হয়েছিল। যদিও আমি এসব খুব বেশি জানি না, কারণ তুই তো জানিসই এত বড় হওয়ার পরও বাবা কাকারা এসব বিষয় আমাদের হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানে আমিও কখনো তাদের এসব বিষয় নিয়ে মাথা ঘামাই না। কিন্তু এইটুকু জানি যে কিছু ভেজাল থাকলেও কাকুর অনেকটা সম্পত্তি তোর পাওয়ার কথা। তুই চাইলে আমি না হয় তোর বিষয়টা নিয়ে কোনো এক সময় বাবা কাকাদের সাথে বসবো। তালুকদার বাড়ির মেয়ে হয়েও তোর এই অবস্থা তো মানার মতো না। তৃতিকা আসিফের কথাগুলো অবাক হয়ে শুনে। এটা মিথ্যে নয় যে তার কাকারা জমি জমার বিষয়ে এখনো ছেলে সন্তানদেরও হস্তক্ষেপ পছন্দ করে না। সেখানে তো সে হলো মেয়ে, যথারীতি তার এসব বিষয় নিয়ে ভাবার মতো কোনো সুযোগও হয়নি। তবে আসিফের কথাটাও সে ফেলতে পারল না। ঘটনা যদি সত্যি হয় তবে এটার তো একবার খোঁজ খবর চালাতে হবে। আপাতত এসব থাক, পরে না হয় সময় করে একবার তার কাকিমার সাথে এসব নিয়ে আলোচনা করা যাবে। আপাতত সে তার যথাসাধ্য চেষ্টায় আসিফের জন্য রাতের রান্না করে, এক প্রকার জোর করে খাইয়ে দাইয়ে আপ্যায়ন করে। এদিকে আসিফও আর বেশি রাত না করে তৃতিকাকে কিছু টাকা দিয়ে বাড়ি থেকে চলে যায়। যদিও তৃতিকা তার চাকরির বিষয়ে বলায় আসিফ যথেষ্ট খুশি হয়, তবুও সে কিছু টাকা বেশি দিতেই ভুলে না। আজ রাতে বেশ ভালোই রান্না বান্না হয়েছে তৃতিকার ছোট্ট ঘরখানায়। রাতের খাবার দাবার শেষ করে বিছানার এক কোনায় চুপটি করে বসে রয়েছে সে। পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে তার ডিপার্টমেন্টের বই পুস্তক। এসব দৌড়াদৌড়িতে ঠিকমতো পড়াশোনাটাই আর হচ্ছে না। তবু আজ আসিফ যাবার পর প্রায় অনেকটা সময় নিয়ে পড়ার চেষ্টা করলেও কেন যেন পড়ায় মন বসছে না।
এরই মাঝে সে তার মন ভালো করার মানুষ তথা আমিনা কাকিমাকে ফোন করে। আজ ভাগ্যক্রমে প্রথম কলেই আমিনা ফোনটা ধরে। শুরুতেই মিশ্রিত সালাম বিনিময়ের পর আমিনা হাসি মুখে অভিব্যক্তিতে কৃতিকার উদ্দেশ্যে বলে, হ্যাঁ রে তিতিকা, আসিফ আজ তোর এখানে গিয়েছিল তো? ঠিক মতো বাজার সদাই করে দিয়েছিল তো? কেন, কিছু লাগলে এখন থেকে সোজা ওকে ফোন করবি, ও তোর কাছে সব কিছু নিয়ে হাজির হবে। আর কিছুদিন কষ্ট কর, দেখিস তোর কাকিমা তোর জন্য ওই কি জানি কয় শেরপা রাইস নাকি, ওটাই দিব তোরে। আমিনার এহেন কথায় কৃতিকা কিছুটা অবাক হলেও আকস্মাৎ হেসে ফেলে। পরক্ষণেই কিছুটা উৎসুক কণ্ঠে বলে, তুমি আমায় সারপ্রাইজ দেবে? কি সারপ্রাইজ দেবে এখনই বলো প্লিজ। এভাবে একে একে দুজনের মাঝে খুনসুটি ও মজাদার দীর্ঘময় এক কথোপকথন চলতে থাকে। আর একটা পর্যায়ে সে কৃতিকার আচমকা আসিফের বলে যাওয়া সেই জমি জমার বিষয়টা মাথায় আসে। তখনই সে কিছুটা আগ্রহী হয়ে আমিনার উদ্দেশ্যে বলে, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।